হাই, আমি ইয়াশিকা আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াশিকা। গল্পটিকে সঠিকভাবে উপভোগ করতে ইয়ারফোন ব্যবহার করুন। এই গল্পের সব চরিত্র এবং ঘটনাবলী কাল্পনিক। জীবিত বা মৃত কোনো ব্যক্তির সাথে মিল থেকে থাকলে তা নিতান্তই কাকতালীয়। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক কমেন্ট করে দেবেন, আর স্টোরি টেলিং উইথ ইয়াশিকাতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তোমাকে পেতে চাই সিজন 2 পর্ব 9। ঈশা, কি হলো ম্যাডাম? তাহলে এই যে আধ ঘন্টা ধরে যেগুলো হচ্ছিল বা তুমি করছিলে সবটাই তোমার ছলচাতুরি? নিকিতা, ম্যাডাম, এতক্ষণ পরে বুঝলে তাহলে? ঈশা, আমি কিছুটা আন্দাজ করতে পারছিলাম, কিন্তু তোমার কষ্ট পেতে দেখে আমি স্থির থাকতে পারি না, তুমি বোঝো না বুঝি? নিকিতা এদিকে মুচকি হেসে ভাবছে, আমার মনে যে সবসময় তোমাকে কাছে পাওয়ার ভাবনা চলতে থাকে ঈশা। যখন আমরা মুভি হলে যাচ্ছিলাম তখনই আমি মনে মনে সবটাই ঠিক করে রেখেছিলাম যে হলের মধ্যে ঈশা সেনগুপ্ত, তোমাকে আমি যদি কাছে না পাই তাহলে আমার প্ল্যান বি, মানে এই যে পেটে ব্যথার বাহানা করে বাড়ি ফিরে তোমায় আমি বাধ্য করব আমার কাছে আসতে। ঐশীর রূপে আমায় কাছে না টেনে কি থাকতে পারবে তুমি ঈশা সেন? ঈশা, কি হলো ঐশী, কিছু বলছো না যে? নিকিতা, আমি আর কি বলবো, তুমি তো বুঝতেই পেরেছো যে এখন শুধু আমার মনে একটাই ভাবনা, তোমায় কাছে পাওয়ার। ঈশা, তুমি এরকম ডেসপায়ার্ড বিহেভ কেন করছো ঐশী? আমরা তো কাল রাতে একে অপরের কাছাকাছি এসেছিলাম, আর আমি তো পালিয়ে যাচ্ছি না কোথাও, তুমিও পালিয়ে যাচ্ছ না কোথাও। আমরা তো মুভিটা দেখেই ফিরতে পারতাম। এরকম ছেলে মানুষই তো তুমি করতে না আগে। নিকিতা, করতাম না তো কি হয়েছে, এখন করছি। 12টা বছর তোমাকে ছেড়েছিলাম ঈশা, এখন যখন তোমায় কাছে পেয়েছি আমি সারাক্ষণ তোমার আদর খেতে চাই। আমার শরীর মন অস্থির করে আজকাল ভীষণ তোমার সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর জন্য। ঈশা, এটা কোনো কথা হলো? এসবের জন্য ভালো মুডটা আমার বিগড়ে গেল। এই মুড নিয়ে আমি এখন কিছু করতে পারবো না, রেস্ট নাও তুমি, আমি ফ্রেশ হতে যাচ্ছি। নিকিতা, তুমি তো এইভাবে যেতে পারো না ঈশা সেনগুপ্ত, আমাকে তো আদর করতেই হবে, মনে মনে বলল। নিকিতা ঐশীর পথের সামনে এসে দাঁড়ায়, ঈশাকে কিছুতেই যেতে দেয় না। ঈশার এবার খুব বিরক্ত লাগতে শুরু করে। ঈশা চিল্লিয়ে উঠে বলে, ঐশী, এনাফ ইজ এনাফ, এবার লিমিট ক্রস করছো কিন্তু। আর শোনো, কাল সকালে রেডি হয়ে নিও, মা আর বাপি তোমাকে যেতে বলেছে। তখন 440 ভোল্টের ঝটকা লাগে নিকিতার। মনে মনে বলে, আরে এ তো না চাইতে সব পেয়ে যাচ্ছি আমি, বেশ ভালো ব্যাপার তো। নিকিতা, ঠিক আছে, কিন্তু এখন আমার তোমাকে চাই। কথাটা বলেই ঈশার একদম কাছে গিয়ে ঈশার শার্টের উপরের বাটনটা খোলে, ঈশার নেকে হাত বোলায় ঈশাকে সিডিউস করার জন্য। ঈশা একটু বেসামাল হচ্ছিল, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। রিনি ফোন করেছে। রিনি বলল, ঐশীর পেট ব্যথা কি ঠিক হয়েছে? তাহলে রাতের খাবারটা বাইরে থেকে নিয়ে যেতাম সবার জন্য, অনেকদিন একসাথে খাইনি। ঈশা, নিয়ে আয়, ওর শরীর এখন ঠিক আছে। ফোনটা রেখে ঈশা বলল, দেখো ওরা চলে আসছে খাবার নিয়ে, আমি ফ্রেশ হতে চললাম, খিদে পাচ্ছে, ওরা খাবার নিয়ে এলেই খেতে বসবো। ঈশা চলে যায় ফ্রেশ হতে। নিকিতা আবারও হাতের মুঠোটা শক্ত করে বলে, ঈশা, তোমার কপালে খুব দুঃখ আছে, তুমি এভাবে আমায় ইগনোর করছো তো? আজকে রাতে যদি তোমাকে আমার করতে না পেরেছি তাহলে আমার একদিন কি তোমার একদিন? ঈশা ফ্রেশ হয়ে আস্তে আস্তে রিনিরাও চলে আসে। ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে আসে সবার জন্য। বহু বছর পর তারা আবার একসাথে খেতে বসেছে। খেতে খেতে রিনি বলে ওঠে, আচ্ছা, আমাকে এই সপ্তাহে একবার দেশের বাড়িতে যেতে হবে, বাবার শরীরটা ভালো নয়, আর মাটির ঘরটা ভেঙে পাকা বাড়ি হচ্ছে, একটু দেখে আসতে হবে কাজ ঠিকঠাক চলছে কিনা। এক কাজ করলে হয় না, তোদের যদি কাজের তেমন চাপ না থাকে তাহলে 4 জনেই যাই, 3-4 দিন থেকেই চলে আসবো, তাহলে অনেকটা সময় একসাথে কাটাতে পারবো। তুই আর ঐশী ওই একটু শান্ত পরিবেশে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবি কদিনের জন্য। ঈশা, ঠিক আছে, যাওয়াই যায়, তেমন কাজের প্রেশার নেই, আমি নিকিতাকে ফোন করে বলে দিচ্ছি যে আমার কিছুদিন ছুটি লাগবে।
নিকিতা খেতে খেতে বিষম খেলো। ঈশা যদি নিকিতাকে ফোন করে তাহলে তো ধরা পড়ে যাবে। বিষম লাগার কারণে জল আনার বাহানা করে উঠে চলে গেল কিচেনের দিকে এবং ওর সিম কার্ডটা খুলে ফেললো যাতে ঈশা ফোনে না পায় ওকে। খাওয়া দাওয়ার শেষে রিনি আর মিলি বলল, চল ছাদে যাই সবাই মিলে, ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা যাবে। সবাই একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে উপরে চলে গেল। একটা চাদর বিছিয়ে বসলো চারজনে চার কোনায়। প্রথমেই ঈশা বোতলটা স্পিন করলো। বোতলের মুখটা রিনির দিকে গিয়ে থামলো। ঈশা জিজ্ঞাসা করলো, তুই কবে থেকে মিলিকে পছন্দ করতিস? রিনি একটু মাথা চুলকিয়ে বলল, সেই ছোটবেলা থেকেই, কিন্তু আমাদের বন্ধুত্বটা কখনো ভাঙতে চাইনি, তাই কখনো বলিনি। মনে হতো সত্যিটা জানার পর যদি ও আমার সাথে কথা না বলে। মিলি, যখন আমি ঈশার জন্য পাগলামি করতাম তখন তোর খারাপ লাগতো, আর সেটা তুই বলিসনি কখনো। রিনি, খারাপ লাগতো, কিন্তু আমি চাইনি জোর করে তোকে পেতে। তুই যাতে খুশি থাকতে চেয়েছিলি সেটাতেই আমি সঙ্গ দিয়েছিলাম। মিলি, সরি রিনি, তোমায় অজান্তেই অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তখন অনেক ছোট ছিলাম, অত কিছু বুঝতাম না, কিন্তু এখন তোমায় পেয়ে সত্যি আমি খুব ভালো আছি আর খুশি আছি। লাভ ইউ রিনি। রিনি মিলিকে জড়িয়ে ধরে বলে, লাভ ইউ টু মাই লাভ। এবার বোতলটা স্পিন করে রিনি আর ঐশীর দিকে গিয়ে থামে, মানে নিকিতার দিকে গিয়ে। নিকিতার আবারও ঘাম ছুটতে শুরু করলো, যে কি না কি জিজ্ঞাসা করে বসবে, তাও বুকে সাহস নিয়ে ট্রুথ নিল। রিনি জিজ্ঞাসা করলো, আচ্ছা ঐশী, তুমি আমাদেরকে বলো, ঈশা তোমাকে কবে আর কিভাবে প্রপোজ করেছিল? নিকিতা, এটা শুনেই ওর ব্লাড প্রেশার বাড়তে শুরু করে, কারণ এগুলো তো কিছুই জানে না, কি বলবে ভেবে যাচ্ছে। মিলি বলে, আরে ঐশী বলো না, লজ্জা পাচ্ছ কেন? এখানে তো শুধু আমরা চারজনই আছি, বলো না ঐশী। নিকিতা ব্যাপারটাকে ইগনোর করতে কথা ঘোরাচ্ছিল। নিকিতা, আরে ওই তো যেমন করে মানুষ প্রপোজ করে আর কি, তেমন ভাবেই করেছিল। মিলি, এটা আবার কেমন কথা? নিকিতা, আরে অনেক বছর আগের কথা তো, তাই একটু ভুলে গেছি। ঈশার একটু অভিমান হলো ঐশীর ওপর, যে ঐশী কি করে এটা ভুলে যেতে পারে এত সহজে, যেখানে ঐশীর সাথে কাটানো ঈশার প্রতিটা মুহূর্তের কথা মনে আছে, কিন্তু ঐশী ভুলে গেল। ঈশা একটু বিরক্তি সহকারে উঠে পড়ে, সোজা চলে যায় নিচে। রিনি আর মিলি বলে, যা বাবা, ওর আবার কি হলো, এরকম হুট করে চলে গেল। ঈশার উঠে যাওয়া দেখে নিকিতাও উঠে চলে গেল নিচে। নিকিতা ঘরে গিয়ে দেখে ঈশা লাইট অফ করে শুয়ে পড়েছে। সেটা দেখে নিকিতার আরো যেন অস্বস্তি হতে লাগলো। নিকিতা লাইট অন করে ঈশার কাছে গিয়ে ঈশাকে ডাকতে থাকে। ঈশা বিরক্ত হয়ে বলে, দেখো ঐশী, আমার মেজাজ ভীষণ খারাপ হয়ে আছে, আমাকে বিরক্ত করো না, আমাকে শুতে দাও। নিকিতা, আরে কেন, কি হয়েছে? আজকে কি আমায় একটু আদর করবে না? এরকম রাগ করে শুয়ে পড়বে? আমি বুঝতে পেরেছি তোমার রাগ কেন হয়েছে। আসলে তুমি তো জানোই আমার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই সময় ব্রেনে আঘাত লাগে, তাই কিছু কিছু ঘটনা আমার স্মৃতি থেকে মুছে গেছে। এর জন্য কেউ এত রাগ করে? ঈশা বলল, তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু আসছি। ঈশা ঘর থেকে বেরিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে যায়। শহরের একটা ভাঙাচোরা বাড়ির সামনে এসে থামে ঈশা। বাইক থেকে নেমে কাকে যেন একটা ফোন করলো। ফোন করতেই সেই ব্যক্তি ওই ভাঙা বাড়ি থেকে বেরিয়ে এলো। ঈশা, যে কাজটা আমি করতে বলেছিলাম সেটা কত দূর? ব্যক্তি, চেষ্টা করছি, কিন্তু এখনো কোনো ক্লু পাইনি, কিন্তু আমি আমার ছেলেদের সব খবর দিয়ে দিয়েছি, ওরা রেডি আছে, আপনি যখন বলবেন তখনই চলে আসবে। ঈশা, ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করো, আমি বেশি দিন ওকে আটকে রাখতে পারবো না। আর এই নাও টাকা, কাজ হয়ে গেলে বাকি টাকা পেয়ে যাবে। ব্যক্তি, ওকে বস। ঈশা বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে যায় ওখান থেকে। আর ওদিকে নিকিতা তো রাগে ছটফট করছে, ঘরের জিনিসপত্র ছুঁড়ে ছাড়ে ফেলছে। সেই শব্দ পেয়ে রিনি আর মিলি নিচে এসে দেখে ঐশী কেমন পাগলের মতো করছে। ওরা দুজন ওকে থামাতে গেলে কিছুতেই থামাতে পারে না। ওই সময় ঈশা চলে আসে। ঈশা বলে, এসব কি হচ্ছে ঐশী? এরকম ছেলে মানুষ করার কারণ জানতে পারি কি? ঈশা রিনি আর মিলিকে বলল, তোরা ঘরে যা, রেস্ট নে, আমি ওকে সামনে নিচ্ছি। ঈশা ঐশীকে নিজের কাছে টেনে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে আমার ডার্লিং এর, এত রাগ কেন করছে?
আমি তো আছি তোমার কাছে নাকি? নিকিতা এবার শান্ত হয়ে ঈশাকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে বলে, আমাকে আদর করবে না তুমি? ঈশা, করবো তো, কিন্তু তুমি একটু শান্ত হও, তারপর তো নাকি। তুমি দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে আসি। নিকিতা দাঁড়িয়ে রইল। ঈশা এক গ্লাস জল নিয়ে আসলো কিচেন থেকে, ঐশীকে খাইয়ে দিল। ঈশা বলল, এসো এবার। ঈশা আস্তে আস্তে নিকিতাকে বেডের উপর বসায়। নিকিতার মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দেয়। নিকিতার চুলের মধ্যে দিয়ে ঈশা নিজের ডান হাত চালনা করে, নিকিতাকে নিজের কাছে নিয়ে আসে। ততক্ষণে নিকিতা বেশ কিছুটা নেতিয়ে পড়েছে। ঈশা ওকে আস্তে আস্তে শুইয়ে দেয় বেডে, আর ঈশা চলে যায় ছাদে। ঈশা অফিসে জানানোর জন্য নিকিতাকে ফোন করে, কিন্তু ফোন সুইচ অফ বলে। সেই দেখে নন্দিনীকে ফোন করে, দেখে নন্দিনীরও ফোন সুইচ অফ। এবার ঈশার সন্দেহটা একটু গাঢ় হয়, দুজনের ফোন সুইচ অফ কেন? কিছুক্ষণ ভাবনা চিন্তা করে নিচে চলে যায়, কিন্তু দুই চোখের পাতা এক করতে পারে না কিছুতেই ঈশা। ঈশা এক দৃষ্টিতে ঐশীর দিকে তাকিয়ে কি যেন ভাবছে, তারপর কখন ঘুমিয়ে পড়ে নিজেও বুঝতে পারে না। সকালে উঠে ঈশা ঐশীকে ঘুম থেকে তুলে রেডি হতে পাঠায়, আর ওদিকে রিনি আর মিলিও তৈরি হয়ে নেয়। তারপর চারজনে রওনা হয় ঈশার বাড়ির উদ্দেশ্যে। ঈশা বাড়িতে ঢুকেই ঐশীকে বলে, তোমরা থাকো, আমি একটু ইনস্টিটিউট থেকে ঘুরে আসছি। নিকিতার তো আবার গেল গলা শুকিয়ে, বলল, আরে ওখানে যেতে লাগবে কেন? ঈশা, কাল রাতে ফোন করেছিলাম নিকিতাকে, ফোনে পেলাম না, আর অদ্ভুত ব্যাপার, নন্দিনীর ফোনও অফ। একটু দেখে আসি কি হলো ওদের, এমনটা তো হওয়ার কথা নয়। নিকিতা বলে, আরে কোনো সমস্যা হয়েছে হয়তো, তোমার যেতে হবে না, আমি নন্দিনীকে ফোন করে নেব পরে। ঈশা, না, আমি একবার ঘুরেই আসি, আমার মনটা শান্তি পাবে না ওখানে না গেলে। ঈশা ঐশীকে ছাড়িয়ে বেরিয়ে যায়, আর নিকিতার বুকের ধুকপুকানি বাড়তে থাকে। নিকিতা আবারও কেমন ছটফট করতে থাকে। ওদিকে ঈশা ইনস্টিটিউটে পৌঁছে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে নিকিতা আর নন্দিনীর কথা। গার্ড বলেন, কিছুদিন ধরে ওদের দুজনকে দেখছি না। পরশুদিনকে নন্দিনী ম্যাডাম চেম্বারেই ছিলেন, তখন ঐশী ম্যাডাম এসেছিলেন। তারপর ঐশী ম্যাডাম আর নন্দিনী ম্যাডাম বেরিয়ে যান, তারপর আর কেউ আসেনি এখানে। নন্দিনী ম্যাডাম কাল ফোন করেছিলেন, উনি বললেন পেন্ডিং কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে, মহালয়ার দিন উদ্বোধন হবে, এইটুকুই জানিয়েছেন আমায়। ঈশা, ঠিক আছে, ধন্যবাদ। ঈশা চলে যায় বাইক নিয়ে সেই ভাঙা বাড়িটাতে। আবারও ঈশা ফোন করলে ওই ব্যক্তিটি নেমে আসেন। ঈশা ওনাকে বলে, শোনো, তোমাকে আরো একটা কাজ দিচ্ছি, এই নাও টাকা। ঈশা লোকটাকে টাকা দিয়ে বেরিয়ে যায় ওখান থেকে। ওই লোকটা আরেকজনকে ফোন করে অর্ডার দেন যে ঈশা ম্যাডামের আরো একটা কাজ করতে হবে, কয়েকটা ছেলেপুলে লাগবে। ঈশা বাড়ির দিকে রওনা হয়। ঈশা সিগন্যালে দাঁড়াতে ঢাকের আওয়াজ শুনতে পায়। সামনেই গণেশ পুজো, ঢাক বাজিয়ে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে করে। ঈশার এই দৃশ্য দেখে 12 বছর আগে সেই দুর্গাপুজোর কথা মনে পড়ে গেল। ঈশা বাড়ি ফিরে হন্তদন্ত হয়ে নিজের ঘরে ঢুকেই রিনি আর মিলি আর ঐশীকে বলে, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। রিনি বলল, কি প্ল্যান? ঈশা, ঐশী চলে যাওয়ার পর আর আমাদের বাড়িতে কোনো পুজো হয়নি। আমরা যে পুজোর উদ্যোগ নিয়েছিলাম সেটাই ছিল প্রথম পুজো আমাদের। আর এমনিতে পুজোর নিয়ম আছে, কোনো পুজো শুরু করলে তা পরপর 3 বছর অন্তত করতে হয়, কিন্তু আমাদের তো সেটা আর হয়ে ওঠেনি। তাই ভাবছি এখন যখন ঐশী ফিরে এসেছে আমার কাছে, আমরা সবাই মিলে তাহলে এই বছর দুর্গাপুজোর আবার আয়োজন করতে পারি না? রিনি আর মিলি লাফিয়ে উঠে বলে, আরে সে আর বলতে, এটা তো খুব খুশির কথা, এটা তো করাই যায়, ভালো হবে, অনেক মজা হবে। এত বছর পর আবার আমরা 4 জনে এক হয়েছি, এটা তো আমরা করতেই পারি। আর দুর্গাপুজো করা তো তোর আর ঐশীর ড্রিমস ছিল, সেটা তো পূরণ করা দরকার। আর মা দুর্গাকেও আবার আনা দরকার, ওনার আশীর্বাদে আমরা আবার ঐশীকে ফিরে পেয়েছি। ঈশা বলল, ঠিক আছে, শোন, আর তো বেশি দিন বাকি নেই পুজোর, এখন থেকে আয়োজন শুরু না করলে শেষ হবে না। রিনি, তুই বরং ঘুরে আয় দেশের বাড়ি থেকে, আমি মিলি আর ঐশী বরং এদিকটা দেখি, তারপর পুজোর পর না হয় আমরা সবাই মিলে তখন যাব গ্রামের বাড়ি। রিনি, এটা করা যেতেই পারে, কোনো সমস্যা নেই। রাগিনী দেবী ঘরে ঢুকতে ঢুকতে বলেন,
কি প্ল্যান হচ্ছে চার মাথায় এক হয়ে? মিলি: আরে আন্টি, আমরা ভাবছিলাম দুর্গাপুজোটা আবার শুরু করলে হয় না?